कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई। এনকাউন্টার 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 কালকে ভরা সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার বললেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের থামাতে প্রয়োজনে এনকাউন্টার করা হবে। কথাটির তাৎপর্য যদি গভীরে গিয়ে আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তিনি এক ঢিলে অন্তত 3টে পাখি মারার চেষ্টা করেছেন। যিনি এই কথাগুলো বলছেন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ দেশের শৃঙ্খলা সুরক্ষা আইন ব্যবস্থা বর্ডার এরিয়া সবই তার এখতিয়ারভুক্ত। তিনি এমন একটি জায়গায় এই কথাগুলো বলছেন যার তাৎপর্যটাই সম্পূর্ণ আলাদা। মনে রাখবেন, সংসদে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বা কোনো সাংসদ যদি কোনো কথা বলেন তার অফিসিয়াল রেকর্ড হয়ে যায়, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা অফিসিয়ালি রেকর্ডেড হয়ে থাকলো। এরপর বিএসএফ বর্ডার এবং আমাদের সুরক্ষার সঙ্গে জড়িত আধিকারিকরা যে অফিসিয়াল একটি নির্দেশ পেয়ে গেলেন তার স্পষ্ট বলে দেওয়া যায় এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক সেটাই চেয়েছেন। কারণটা কি? কারণটা হলো, আপনারা যদি একটু পিছনে সরে যান তাহলে দেখবেন এই বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে আমাদের ভারতবর্ষের রাজনীতি উত্তাল তো স্বাভাবিক, কিন্তু ইন্টারন্যাশনাল যে পলিটিক্যাল সারফেস তা কিন্তু ভীষণ মাত্রায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে ভারতের এই অনুপ্রবেশকারী ইস্যু থামাতে নতুন পলিসি। 3টে এমন কারণ আমি একটু বলি। প্রথমে বাংলাদেশের সাপেক্ষে কথাটা ব্যাখ্যা করুন। বাংলাদেশের বিজেপির পক্ষ থেকে 2 দিন আগে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। তারা সীমান্ত হত্যা নিয়ে পরিষ্কারভাবে একাধিক আক্রমণাত্মক কথা বলেছে ভারতের বিপক্ষে। এমনকি তাদের যে সেনাবাহিনীর কর্তা তিনি পরিষ্কার বলেছেন সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, অর্থাৎ কোন রকমের গোলাগুলি তারা মেনে নেবে না। বিএসএফ এর বিপক্ষে পাল্টা তাদের অ্যানালাইসিস তৈরি করবে এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছাবে। মোহাম্মদ ইউনূস বলেন অনুপ্রবেশকারী ইস্যুই নেই, অর্থাৎ অনুপ্রবেশকারী ইস্যুটি এক্সিস্টই করে না। কোনো বাংলাদেশি এই মুহূর্তে ভারতে যেতে আগ্রহী নয়। ভারত যা বলছে সবটাই বানানো। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অফিসিয়ালি বলছেন অনুপ্রবেশকারী ইস্যু আছে এবং এই অনুপ্রবেশকারী থামানো হবে, প্রয়োজনে এনকাউন্টার অবধি করা হবে। এবার আপনি বুঝুন, অন্য একটি রাষ্ট্রের সর্বাধিনায়ক বলছেন অনুপ্রবেশকারী ইস্যু নয় নেই, এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অনুপ্রবেশকারী ইস্যু আছে। শুধু তাই নয়, আমরা অনুপ্রবেশকারী ইস্যু শেষ মুহূর্ত অবধি থামানোর চেষ্টা করব এবং এনকাউন্টার করব। অর্থাৎ বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি এই প্রেক্ষাপটে ভারতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো যে এরপর অন্তত বাবা ভারতকে দোষারোপ করো না, কারণ আমরা অফিসিয়ালি আন্তর্জাতিক স্তরের সামনে বলে দিলাম অনুপ্রবেশ ইস্যু নিয়ে আমাদের স্ট্যান্ড এটা, আমরা গুলি ছাড়া কিছু ভাবছি না। কারণ এই অনুপ্রবেশকারী ইস্যু আমাদের মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, আমাদের ন্যাশনাল সিকিউরিটির অন্যতম বড় সংশয় হয়ে উঠছে। ফলে আমরা যা বলার অফিসিয়ালি বলে দিলাম। এরপর তোমাদের বর্ডার গার্ড অফ বাংলাদেশ যদি অনুপ্রবেশকারী অ্যালাউ করে ভারত সীমান্ত অব্দি পাঠায় তাহলে বিষয়টা তোমরা আমাদের উপর দোষ দিয়ে চাপিয়ে দিও না। দ্বিতীয়ত দেখুন, এর একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে। ঠিক 2 দিন আগে আমেরিকা এ বিষয় নিয়ে বিভিন্ন লম্বা চওড়া ডায়লগ দিয়েছে। রাষ্ট্রসংঘ পরিষ্কার রেজলিউশন পাশ করে কিছু বছর আগেই বলে দিয়েছে যে তোমাকে মানবিকতার স্বার্থে রোহিঙ্গা, মানবিকতার স্বার্থে অনুপ্রবেশকারী শরণার্থীদের জায়গা দিতে হবে, যা আমাদের দেশ কোনোভাবেই এগ্রি করছে না। এবং আন্তর্জাতিক বিভিন্ন শক্তি যেমন আমেরিকা, আপনারা জানেন তাদের একাধিক মানবাধিকার কমিশন সংবাদপত্রকে দিয়ে ধারাবাহিকভাবে লিখিয়ে যাচ্ছে এই বর্ডার হত্যা নিয়ে। হত্যা কোট আনকোট, কারণ আমেরিকা বলছে এই বর্ডারে বিএসএফ যেরকম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছে তা হত্যা ছাড়া কিছু নয়। এমনকি ভারত নাকি ইচ্ছাকৃত বাংলাদেশিদের উপর ধর্ম দেখে দেখে বিভিন্ন বৈষম্যমূলক আক্রমণ বা আচরণ করছে। হিউম্যান রাইটস ওয়াচ পরিষ্কার লিখেছে ভারত বেছে বেছে শুধু মুসলমানদেরই নাকি বাংলাদেশে পাঠাচ্ছে, এবং সেক্ষেত্রে ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের শাসক দল বিজেপি তাদের সরাসরি আক্রমণ করা হয়েছে আমেরিকার একাধিক সংবাদপত্র দ্বারা।
এবং হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন, বিবিসি, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, একাধিক বিশ্বের তাবড়ো সংবাদপত্র কিন্তু কভার আপ করেছে। অর্থাৎ পরিষ্কার বলে দেওয়া যায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে ভারতবর্ষের যে অবস্থান, সেই অবস্থান আন্তর্জাতিক স্তরে রীতিমতো চর্চার আওতায় এসছে এবং মোহাম্মদ ইউনূস অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই পুরো বিষয়টাকে ইন্টারন্যাশনালাইজড করার চেষ্টা করেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস রাষ্ট্রসংঘের মতো জায়গাতেও এই পুরো বিষয়টি গেল বলে ঠিক সেখানে দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হতে পারত? ভারত বলতে পারতো না না ঠিক আছে, আমরা আলাপ আলোচনা করব, এই ধরনের অনুপ্রবেশকারীদের আমাদের পাকড়াও করব, তারপর আমরা দেখছি অফিসিয়াল প্রসিডিওর কি আছে, আমরা সেই অনুযায়ী পুরো বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করব। কিন্তু মোহাম্মদ ইউনূস তো বলেন অনুপ্রবেশকারী ইস্যুই নেই, তাই অফিসিয়াল আলোচনাটা কার সাথে করব? আগে তো বাংলাদেশ সরকারকে স্বীকার করতে হবে যে অনুপ্রবেশকারী ইস্যুটা এক্সিস্ট করে, আমাদের দেশের নাগরিকরা তোমাদের দেশে ঢুকছে। কিন্তু মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন আমাদের দেশের কোনো নাগরিক তোমাদের দেশে ঢোকার চেষ্টা অবধি করছে না, তোমরা সব বানিয়ে ফেলছো, বানিয়ে কথাগুলো বলছো। অথচ যখন সীমান্তে গুলি চালানো হচ্ছে তখন তোমরা বলছো সীমান্তে বিএসএফ নির্মমভাবে সাধারণ মানুষকে হত্যা করছে। কোন দেশের সাধারণ মানুষকে হত্যা করছে? স্বীকার করো যে তোমাদের দেশের সাধারণ মানুষ দিনের পর দিন কোনো না কোনো কারণে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে অবৈধভাবে। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আন্তর্জাতিক যে বিভিন্ন মঞ্চ, বিভিন্ন দেশ, রাষ্ট্রসংঘ, বাংলাদেশ, মোহাম্মদ ইউনূস, বিএসএফ, বিজেপি সকলকে কিন্তু একটি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, একটি কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যে এর পরে আর কোনো টলারেন্স আমরা করব না। আসো, তোমরা তোমাদের দায়িত্বে আসো, বিএসএফ যদি গুলি চালায়, তোমরা যদি শেষ হয়ে যাও, ভাই ভারতবর্ষকে গালিগালাজ করো না। ইন্টারনাল পলিটিক্সের সাপেক্ষে এটা আরো ইম্পর্টেন্ট। দেখুন, ইন্টারনাল পলিটিক্স এখন বাংলাদেশ ইস্যুতে যে জায়গায় যাচ্ছে, ভেরি সরি টু সে, আমরা আন্তর্জাতিক বিভিন্ন শক্তির হাতে উপাদান তুলে দিচ্ছি। কালকে আমি একটি সাংসদের ছোট্ট ক্লিপিংস দেখলাম যেখানে তিনি বলছেন ওপেন ক্যামেরা যে বাংলাদেশের অবস্থা নাকি ভারতের থেকে ভালো, কোনো বাংলাদেশি ভারতে আসতেই চাইছে না। আমি সত্যি জানি না, আমি রাজনীতি করতে গিয়ে আমার দেশের যে সত্তা, আমি দেশপ্রেমিক হতে হবে না, কিন্তু আমি তো ভারতীয়, তার তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে। আমি সেই আইডেন্টিটিটাকে কি বিসর্জন দিচ্ছি? আমি কি কথা বলছি, কেন বলছি, কতটা বলা উচিত, এই তিনটে মাত্রা কি আমি ভুলে যেতে বসেছি? প্রশ্ন কিন্তু থেকেই যাবে। অর্থাৎ ইন্টারনাল পলিটিক্সের সাপেক্ষেও কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনেক হয়েছে ভাই বাংলাদেশি, কেন আমরা তো বাংলাদেশি নিয়ে আলোচনা করব? আসো না, তোমার দল আমার দল একসঙ্গে আমরা পাশাপাশি বসি, আমরা ডিসাইড করি যে এই ভারতে ভারতীয়রাই থাকবে, বাংলাদেশিদের জায়গায় ভারত দেবে কেন? একজোট কেন হব না? কেন বারবার রাজনীতি করতে গিয়ে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে শেল্টার দেব, তাদেরকে সাহায্য করব, আশ্রয় দেব? কেন আমরা রাজনীতি এই শব্দটাকে গুরুত্ব দিতে গিয়ে আমার দেশের সুরক্ষা, জাতীয় সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করব? পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যদি ছেলে খেলার প্রবণতা থাকে, ভেরি সরি টু সে, থানায় জেল পুলিশ অনেক পরের ব্যাপার, আগে এনকাউন্টার, আগে বুঝিয়ে দিতে হবে ভারতের কি অকাত। তবুও বিষয়টা অত্যন্ত ভালোভাবে শেষ হতে পারত, কিন্তু মোহাম্মদ ইউনূস প্রথম থেকে যেভাবে ভারত বিরোধী পদক্ষেপগুলো নিতে শুরু করেছেন, মোহাম্মদ ইউনূসের প্রতি কোনো সিম্প্যাথি ভারত সরকারের নেই। শুধু সিম্প্যাথি নয়, ভারত সরকার বুঝিয়ে দিয়েছে এই মোহাম্মদ ইউনূস যতদিন বাংলাদেশের মসনদে থাকবেন, বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নয়। মানবিকতার স্বার্থে ডাক্তার যে গেছে হয়তো এক দুদিন, তাও মোহাম্মদ ইউনূসের স্বার্থে নয়, বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে। কারণ এই সাধারণ মানুষকে দিনের পর দিন ভুল বোঝানো হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস নাহিদ সার্জিসদের পক্ষ থেকে। ফলে বার্তা পরিষ্কার, আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দেওয়া, অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ভাই ভারত সরকার নিজের অবস্থান বদলে ফেলেছে, আগের থেকে অ্যাগ্রেসিভ হয়েছে। তোমরা যদি ভাবো আমরা তোমাদের লোককে ধরে পতাকা মিটিং করে আবার তোমাদের ফিরিয়ে দেব, তাহলে এ ভাবনা বৃথা, এই ভাবনার কোনো শেষ নেই। আমরা আমাদের স্ট্যান্ড বলে দিয়েছি, তোমাদের বিজেপি, তোমাদের সরকার, তোমরা যা রকম হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছ আমাদের কাছে ম্যাটার করে না ভাই। আমাদের কাছে আমাদের জাতির সুরক্ষাটাই শেষ কথা। পাশাপাশি ইন্টারনাল পলিটিক্যাল পার্টিগুলোর কাছে স্পষ্ট বলে দেওয়া যে বাংলাদেশে অনুপ্রবেশকারী আসলে রাজনৈতিক উপাদান হতে পারে না। কেন ওরা রাজনৈতিক ভোট ব্যাংক হবে বলুন তো?
কেন আমরা ভোটের স্বার্থে ওদের ব্যবহার করব? আমি 5টা বছর ক্ষমতায় থেকে যাব, কিন্তু আমার দেশের আগামী 50 বছর বড়সড় ভয়ঙ্কর প্রবণতা ধেয়ে আসতে পারে ওদের হাত ধরে। উদাহরণ আছে, আমি কথাগুলো অত্যন্ত ভেবে বলছি। একাধিক সংবাদ আছে যেখানে সরাসরি ওরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে উঠছে। ভাবতে হবে, নিঃসন্দেহে ভাবতে হবে, সবাইকে একজোট হতে হবে। রাজনৈতিক সমস্ত দল ভেদাভেদ ভুলে সকলকে একজোট হতে হবে। দ্যাট ইজ দ্য হাই টাইম টু কাউন্টার দেম। শুধু তাই না, আজকে সকালে আমি দেখছিলাম কাশ্মীরের পুঞ্চ অঞ্চল, সেখান থেকে আরো 2জন অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করছিল পাকিস্তান বর্ডার থেকে। সেনাবাহিনী আটকেছে এবং তাদেরকে গুলি করে শেষ করে দিয়েছে। এই কাশ্মীরের পুঞ্চ অঞ্চল কিন্তু পাকিস্তানের অপারেশন সিন্দুরের সময় র্যাডারে ছিল এবং সেখানে কিন্তু নির্মমভাবে গুলি চালানো হয় এবং ভারতীয়দের হত্যা করা হয়েছিল। সেই পুঞ্চ অঞ্চল, সেখান থেকে আজকে ফের অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করলো ভারতের, এবং বিএসএফ তাদেরকে গুলি করে শেষ করে দিল। এবং সেই অনুপ্রবেশকারীরা ছিল সন্দেহভাজন 2 ব্যক্তি। ফলে পরিষ্কার বুঝতে পারছেন থ্রেট কিন্তু আসছে। শুধুমাত্র বাংলাদেশ বর্ডার নিয়ে আমি আপনাদের কথা বলছি, কারণ এটা সব থেকে বেশি দৈর্ঘ্যের একটা বর্ডার এরিয়া। কাশ্মীর থেকে আসছে, অমৃতসর, পাঞ্জাব, সব জায়গা থেকে আসছে। আমি এগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরছি। শুধু একটাই মোটো, দেশকে আগে বাঁচান, তারপর রাজনীতি বাঁচবে। আমি নিজে অন্য একটি দলের সমর্থক হতে পারি, রাজনৈতিক দলের ভালো মন্দ সবকিছু আমরাও আমাদের মতো করে অ্যানালাইসিস করি, কিন্তু দেশ যদি না বাঁচে রাজনীতি বাঁচবে না, আমরা বাঁচবো না। এটা ভাবতে হবে আমাদের। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আর মনে রাখবেন, 17ই আগস্ট আমি নিজে একটি সেমিনার করছি। ইউটিউবে যারা কেরিয়ার করতে চান, ইউটিউব যারা চ্যানেল খুলেছেন, কিভাবে এগোবেন বুঝতে পারছেন না, ইউটিউব চ্যানেল খুলে নিজেদের ব্যবসাকে কিভাবে প্রমোট করবেন বুঝতে পারছেন না, একাধিক হিডেন ট্রিক্স আমি আপনাদের সেদিন শেখাবো, জানাবো, বোঝাবো কিভাবে পুরো বিষয়টি করা উচিত। পারলে 2 ঘন্টা আমাকে দিন, 17ই আগস্ট সন্ধ্যে 6টা থেকে 8টা, 2 ঘন্টা সেমিনারে কথা দিচ্ছি এমন কিছু জিনিস আপনারা শিখবেন যা কোনো ক্রিয়েটাররা কিন্তু আপনাদের খুব সহজে শেখাবে না। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন, জয়েন করুন আমার সেমিনার। ধন্যবাদ।